আসসালামু আলাইকুম। আশা করি ভালোই আছো। আমি তোমাদের দয়ায় ভালো আছি। আজকে আমরা মধ্যযুগের রাজনৈতিক ইতিহাস নিয়ে আলোচনা করব। দেখো, মধ্যযুগকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাক মধ্যযুগ আর একটা হচ্ছে মূল মধ্যযুগ। দেখো, মূল মধ্যযুগকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ভারতীয় মধ্যযুগ আর একটা হচ্ছে বাংলায় মধ্যযুগ। দেখো, আমি আবারও বলছি, মধ্যযুগকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাক মধ্যযুগ আর একটা হচ্ছে মূল মধ্যযুগ। দেখো, মূল মধ্যযুগকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ভারতের মধ্যযুগ আর একটা হচ্ছে বাংলার মধ্যযুগ। দেখো, প্রাক মধ্যযুগ 712 থেকে 1206 খ্রিস্টাব্দ মিলে যে শাসন আমলটা ছিল সেটা হচ্ছে প্রাক মধ্যযুগ। দেখো, প্রাক মধ্যযুগ 712 থেকে 1206 খ্রিস্টাব্দ। দেখো, ভারতীয় উপমহাদেশে প্রাক মধ্যযুগের পর্যায় তিনটি। ভারতীয় উপমহাদেশে প্রাক মধ্যযুগের পর্যায় তিনটি। দেখো, প্রাক মধ্যযুগ বলতে আমরা কী বলছি? প্রথম পর্যায়। দেখো, প্রাক মধ্যযুগে যে তিনটি পর্যায় ছিল, সেই তিনটি পর্যায়ের মধ্যে প্রথম পর্যায় হচ্ছে মোহাম্মদ বিন কাসিম 712 খ্রিস্টাব্দ 712 খ্রিস্টাব্দ। আর দ্বিতীয় পর্যায় ছিল সুলতান মাহমুদ, তিনি ছিলেন 1000 থেকে 1126 খ্রিস্টাব্দ। এটা ছিল হচ্ছে দ্বিতীয় পর্যায়। আর তৃতীয় পর্যায় ছিল হচ্ছে মোহাম্মদ ঘুরি 1191 থেকে 1206 খ্রিস্টাব্দ। দেখো, আমি আবারও বলছি, শাসন প্রাক মধ্যযুগ, এর শাসন আমল ছিল 712 থেকে 1206 খ্রিস্টাব্দের। তিনটা পর্যায় ছিল। প্রথম পর্যায় হচ্ছে মোহাম্মদ বিন কাসিম 712 খ্রিস্টাব্দ। আরেকটা ছিল সুলতান মাহমুদ 1000 থেকে 1026 খ্রিস্টাব্দ। আর তৃতীয় পর্যায় ছিল মোহাম্মদ ঘুরি 1191 থেকে 1206 খ্রিস্টাব্দ। দেখো, মোহাম্মদ বিন কাসিম তিনি ইরাকের শাসনকর্তা হাজ্জজ বিন ইউসুফের ভ্রাতুষ্পুত্র ও জামাতা ছিলেন। তিনি ইরাকের শাসনকর্তা হাজ্জজ বিন ইউসুফের ভ্রাতুষ্পুত্র ও জামাতা ছিলেন। 712 খ্রিস্টাব্দে মাত্র 27 বছর বয়সে তিনি সিন্ধুর দেবল শহরে উপস্থিত হন। দেখো কি বলছে, 712 খ্রিস্টাব্দে মাত্র 17 বছর বয়সে তিনি সিন্ধুর দেবল শহরে উপস্থিত হন। এরপর সিন্ধুর রাজা দাহিরকে হত্যা করেন। যার ফলে সিন্ধু ও পাকিস্তানের মুলতান মুসলমানদের অধিকারে আসে। এ সময় উমাইয়া খলিফা ছিলেন আল ওয়ালিদ ইবনে আব্দুল মালিক। পরবর্তীতে 715 খ্রিস্টাব্দে উমাইয়া খলিফা পরিবর্তন হলে 18 জুলাই 715 খ্রিস্টাব্দে খলিফা সুলাইমান ইবনে আব্দুল মালিকের আদেশে মাত্র 20 বছর বয়সে তাকে হত্যা করা হয়। দেখো কি করে, পরবর্তীতে 715 খ্রিস্টাব্দে উমাইয়া খলিফা পরিবর্তন হলে 18 জুলাই 715 খ্রিস্টাব্দে খলিফা সুলাইমান ইবনে আব্দুল মালিকের আদেশে মাত্র 20 বছর বয়সে তাকে হত্যা করা হয়। মোহাম্মদ বিন কাসিম ভারতে প্রথম ইসলাম শাসনের প্রচেষ্টা চালান। যদি পরীক্ষা আসে কে প্রথম ইসলামের শাসনের প্রচেষ্টা চালায়, তার আমরা বলবো মোহাম্মদ বিন কাসিম। দেখো কী করছে, মোহাম্মদ বিন কাসিম ভারতে প্রথম ইসলাম শাসনের প্রচেষ্টা চালান। দেখো, আমি আবারও বলছি, তিনি ইরাকের শাসনকর্তা হাজ্জজ বিন ইউসুফের ভ্রাতুষ্পুত্র ও জামাতা ছিলেন। 712 খ্রিস্টাব্দে মাত্র 17 বছর বয়সে তিনি সিন্ধুর দেবল শহরে উপস্থিত হন। এরপর সিন্ধুর রাজা দাহিরকে হত্যা করেন, যার ফলে সিন্ধু ও পাকিস্তানের মুলতান মুসলমানদের অধিকারে আসে। এ সময় উমাইয়া খলিফা ছিলেন আল ওয়ালিদ ইবনে আব্দুল মালিক। পরবর্তীতে 715 খ্রিস্টাব্দে উমাইয়া খলিফা পরিবর্তন হলে 18 জুলাই 715 খ্রিস্টাব্দে খলিফা সুলাইমান ইবনে আব্দুল মালিকের আদেশে মাত্র 20 বছর বয়সে তাকে হত্যা করা হয়। মোহাম্মদ বিন কাসিম ভারতে প্রথম ইসলাম শাসনের প্রচেষ্টা চালান। দেখো, সুলতান মাহমুদ
সালে মাত্র 27 বছর বয়সে আফগানিস্তানে গজানি শাসনকর্তা নিযুক্ত হন। দেখো কী বলছে, সুলতান মাহমুদ 997 সালে মাত্র 27 বছর বয়সে আফগানিস্তানে গজানি শাসনকর্তা নিযুক্ত হন। তিনি 1000 থেকে 1026 সাল পর্যন্ত মোট 17 বার ভারতবর্ষ আক্রমণ করেন। তিনি 6 জানুয়ারি 1026 সালে গুজরাটের সোমনাথ মন্দিরে অভিযান চালান। দেখো কী বলছে, তিনি 6 জানুয়ারি 1026 সালে গুজরাটের সোমনাথ মন্দিরে অভিযান চালান। 1030 সালে তিনি কি করেন, মৃত্যুবরণ করেন। দেখো কী বলছে, সুলতান মাহমুদ 997 সালে মাত্র 27 বছর বয়সে আফগানিস্তানে গজানি শাসনকর্তা নিযুক্ত হন। তিনি 1000 থেকে 1026 সাল পর্যন্ত মোট 17 বার ভারতবর্ষ আক্রমণ করেন। তিনি 6 জানুয়ারি 1026 সালে গুজরাটের সোমনাথ মন্দির অভিযান চালান। 1030 সালে তিনি মৃত্যুবরণ করেন। দেখো সুলতান মাহমুদ সম্পর্কিত জিস্ট তথ্যাবলী। দেখো সুলতান মাহমুদকে বলা হয় গজানি নেপোলিয়ান। যদি প্রশ্নে আসে গজানি নেপোলিয়ান কাকে বলা হয়, তাহলে আমরা বলবো সুলতান মাহমুদকে। সুলতান মাহমুদের সভাকবি কে ছিলেন? উত্তর ফেরদৌসী। সুলতান মাহমুদের সভাকবি কে ছিলেন? ক ফেরদৌসী। প্রাচ্যের হোমার বলা হয় কাকে? ফেরদৌসীকে। যদি প্রশ্নে আসে প্রাচ্যের হোমার কাকে বলা হয়, তাহলে আমরা সোজা সাপটা এক কথায় উত্তর দেব ফেরদৌসীকে। প্রাচ্যের হোমার বলা হয় ফেরদৌসীকে। ফেরদৌসী তার রচিত শাহনামা কাব্যগ্রন্থ রচনা করেন সুলতান মাহমুদকে। দেখো কী বলছে, ফেরদৌসী তার রচিত শাহনামা কাব্যগ্রন্থ উৎসর্গ করেন কাকে? ক সুলতান মাহমুদকে। দেখো কী বলছে, ফেরদৌসী তার রচিত শাহনামা কাব্যগ্রন্থটি উপসর্গ করেন সুলতান মাহমুদকে। সুলতান মাহমুদের রাজসভার শ্রেষ্ঠতম জ্যোতির্বিদ অথবা দার্শনিক হলেন কে? আল বিরুনি। দেখো কী বলছে, সুলতান মাহমুদের রাজসভার শ্রেষ্ঠতম জ্যোতির্বিদ দার্শনিক ছিলেন কে? সঠিক উত্তর আল বেরুনি। সুলতান মাহমুদের রাজসভায় শ্রেষ্ঠতম জ্যোতির্বিদ ও দার্শনিক ছিলেন আল বেরুনি। দেখো মোহাম্মদ ঘুরি, আমরা সুলতান মাহমুদ সম্পর্কে একটু রিভিউ দিই যে সুলতান মাহমুদ সম্পর্কিত জিস্ট তথ্যাবলী। সুলতান মাহমুদকে বলা হয় গজনী নেপোলিয়ান। সুলতান মাহমুদের সভাকবি কে ছিলেন? ফেরদৌসী। প্রাচ্যের হোমার কাকে বলা হয়? ফেরদৌসীকে। ফেরদৌসী তার রচিত শাহনামা কাব্যগ্রন্থ উৎসর্গ করেন সুলতান মাহমুদকে। সুলতান মাহমুদের রাজসভার শ্রেষ্ঠতম জ্যোতির্বিদ বা দার্শনিক কে ছিলেন? সুলতান মাহমুদের রাজসভার শ্রেষ্ঠতম জ্যোতির্বিদ অথবা দার্শনিক কে ছিলেন? উত্তর কি? আল বিরুনি। দেখো মোহাম্মদ ঘুরি 1149 সালে ঘুরে মানে বর্তমান আফগানিস্তানে জন্মগ্রহণ করেন। মোহাম্মদ ঘুরি 1149 সালে বর্তমান আফগানিস্তানে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম ছিল ময়েজ-উদ্দিন মোহাম্মদ বিন শামস। দেখো কি বলছে, তার প্রকৃত নাম ছিল ময়েজ-উদ্দিন মোহাম্মদ বিন শামস। তার প্রকৃত নাম ছিল ময়েজ-উদ্দিন মোহাম্মদ বিন শামস। তিনি 1173 সালে গজনির শাসনকর্তা নিযুক্ত হন। দেখো কি বলছে, তিনি 1173 সালে গজনির শাসনকর্তা নিযুক্ত হন। তিনি 1175 সালে প্রথমবারের মতো ভারতবর্ষ অভিযান করেন। তিনি 1175 সালে প্রথমবারের মতো ভারতবর্ষ অভিযান করেন। পরবর্তীতে মোহাম্মদ ঘুরি ভারতে আক্রমণ করলে ভারতের তৎকালীন রাজপুত রাজা পৃথ্বীরাজ সেইনের সাথে দুটি যুদ্ধ সংগঠিত হয়। পরবর্তীতে মোহাম্মদ ঘুরি ভারতে আক্রমণ করলে ভারতের তৎকালীন রাজপুত রাজা পৃথ্বীরাজ চৌহানের সাথে দুটি যুদ্ধ সংগঠিত হয়, যা ইতিহাসে তরাইনের যুদ্ধ নামে পরিচিতি। দেখো কি বলছে, মোহাম্মদ ঘুরি 1149 সালে বর্তমান আফগানিস্তানে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম ছিল ময়েজ-উদ্দিন মোহাম্মদ বিন শামস। তিনি 1173 সালে গজনির শাসনকর্তা নিযুক্ত হন। তিনি 1175 সালে প্রথমবারের মতো ভারতবর্ষ অভিযান করেন।
পরবর্তীতে মোহাম্মদ ঘুরি ভারতে আক্রমণ করলে ভারতের তৎকালীন রাজপুত রাজা পৃথ্বীরাজ চৌহানের সাথে দুটি যুদ্ধ সংগঠিত হয়, যা ইতিহাসে তরাইন এর যুদ্ধ নামে পরিচিতি। দেখো তোরাইনের যুদ্ধ সমূহ, দেখো অবস্থান। তোরাইন হলো দিল্লি থেকে 150 কিলোমিটার দূরে হরিয়ানা ধানেশ্বরের নিকট অবস্থিত। দেখো কি বলছে, তোরাইনের যুদ্ধ সমূহ অবস্থান। তোরাইন হলো দিল্লি থেকে দিল্লি থেকে 150 কিলোমিটার দূরে হরিয়ানা ধানেশ্বরের নিকট অবস্থিত। দেখো আমি আবারও বলছি তোরাইনের যুদ্ধ সমূহ। তোরাইন হলো দিল্লি থেকে 150 কিলোমিটার দূরে হরিয়ানা ধানেশ্বরের নিকট অবস্থিত। দেখো প্রথম তোরাইন যুদ্ধ এটি সংগঠিত হয় 1191 সালে। প্রথম তোরাইনের যুদ্ধ এটি সংগঠিত হয় 1191 সালে। দেখো যুদ্ধের পক্ষসমূহ মোহাম্মদ ঘুরি ও রাজপুত রাজা পৃথ্বীরাজ চৌহান। যুদ্ধ হয় কাদের মধ্যে? মোহাম্মদ ঘুরি ও রাজপুত রাজা পৃথ্বীরাজ চৌহান। ফলাফল, প্রথম তোরাইনের যুদ্ধে মোহাম্মদ ঘুরি পৃথ্বীরাজ চৌহানের নিকট পরাজিত হন। ফলাফল, প্রথম তোরাইনের যুদ্ধে, দেখো কি বলছে, ফলাফল প্রথম তোরাইনের যুদ্ধে মোহাম্মদ ঘুরি পৃথ্বীরাজ চৌহানের নিকট পরাজিত হন। দেখো দ্বিতীয় তোরাইনের যুদ্ধ 1192 খ্রিস্টাব্দে। দ্বিতীয় তোরাইনের যুদ্ধ 1192 খ্রিস্টাব্দে। দেখো মোহাম্মদ ঘুরি ও রাজপুত রাজা পৃথ্বীরাজ চৌহান। দেখো যুদ্ধ কি হয়, তাদের মধ্যে হয় যে মোহাম্মদ ঘুরি ও রাজপুত রাজা পৃথ্বীরাজ চৌহান। দেখো ফলাফল, মোহাম্মদ ঘুরি দ্বিতীয় তোরাইনের যুদ্ধে পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করেন। এরপর তিনি ভারতীয় উপমহাদেশে প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন। যদি প্রশ্ন আসে ভারতে প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন কে, তাহলে আমরা বলবো মোহাম্মদ ঘুরি। দেখো আমরা কি জানলাম, যে দ্বিতীয় তোরাইনের যুদ্ধ মোহাম্মদ ঘুরি রাজপুত রাজা পৃথ্বীরাজ চৌহানের মধ্যেই হয়। ফলাফল, মোহাম্মদ ঘুরি দ্বিতীয় তোরাইনের যুদ্ধে পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করেন। এরপর তিনি ভারতীয় উপমহাদেশে প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন। বিশেষ নোট, মোহাম্মদ ঘুরি 1206 খ্রিস্টাব্দে ভারতের বিজিত স্থানের দায়িত্বে তার বিশ্বস্ত অনুচর ও কৃতদাস কুতুবউদ্দিন আইবেকের হাতে অর্পণ করেন। দেখো কি বলছে, মোহাম্মদ ঘুরি 1206 খ্রিস্টাব্দে ভারতের বিজিত স্থানের দায়িত্ব তার বিশ্বস্ত অনুচর ও কৃতদাস কুতুবউদ্দিন আইবেকের হাতে অর্পণ করেন। এরপর কুতুবউদ্দিন আইবেক ভারতের সুলতানি সাম্রাজ্যের পতন করেন। ত্রয়োদশ শতকে, আমি আবারও বলছি ত্রয়োদশ শতকে ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়। তাহলে মুসলিম শাসন কত শতকে প্রতিষ্ঠিত হয়? ত্রয়োদশ শতকে ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়। মুসলিম শাসনামলে ভারতবর্ষের রাজভাষা ছিল ফার্সি। দেখো মুসলিম শাসনামলে ভারতবর্ষের রাজভাষা কী ছিল? ফার্সি। মুসলিম শাসনামলে ভারতবর্ষের রাজভাষা ছিল ফার্সি। দেখো কি বলছে, মোহাম্মদ ঘুরি 1206 খ্রিস্টাব্দে ভারতের বিজিত স্থানের দায়িত্ব তার বিশ্বস্ত অনুচর ও কৃতদাস কুতুবউদ্দিন আইবেকের হাতে অর্পণ করেন। এরপর কুতুবউদ্দিন আইবেক ভারতের সুলতানি সাম্রাজ্যের পতন করেন। ত্রয়োদশ শতকে ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়। ত্রয়োদশ শতকে ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়। মুসলিম শাসনামলে ভারতবর্ষের রাজভাষা ছিল ফার্সি। মুসলিম শাসনামলে, আমি আবারও বলছি, মুসলিম শাসনামলে ভারতবর্ষের রাজভাষা ছিল ফার্সি। দেখো আমরা এতক্ষণ আমরা যা পড়লাম, আমরা এখন সেই বিষয়গুলো নিয়ে বিষয়ভিত্তিক নিয়ে কী করব, আমরা আলোচনা করব। দেখো মুসলিম শাসনে বাংলার রাজধানীর নাম কী ছিল? দেখো কি বলছে, মুসলিম শাসন আমলে রাজভাষা ছিল কি? বাংলা, আরবি, সংস্কৃতি নাকি ফার্সি? সময় 10 সেকেন্ড। দেখো মুসলিম শাসনামলে রাজভাষা ছিল ফার্সি। কোন মুসলিম সেনাপতি সিন্ধু জয় করেন? ক বিশা বিন নুসায়ার, খ তারেক বিন জিয়াদ, গ মোহাম্মদ বিন কাসিম, খালেদ বিন ওয়ালিদ। কোন মুসলিম সেনাপতি সিন্ধু জয় করেন? সময় 10 সেকেন্ড। দেখো সঠিক উত্তর হচ্ছে কোন মুসলিম সেনাপতি সিন্ধু জয় করেন? উত্তর মোহাম্মদ বিন কাসিম।
দেখো প্রথম সিন্ধু বিজয়ী মুসলিম সেনাপতি কোন দেশের ছিলেন? ক নাইজেরিয়া, খ মরক্কার, গ ইতালির, ঘ গ্রিসের। আমি আবার বলছি, প্রথম সিন্ধু বিজয়ী মুসলিম সেনাপতি কোন দেশের নাগরিক ছিলেন? ক নাইজেরিয়ার, খ মরক্কার, গ ইতালির, ঘ গ্রিসের। 10 সেকেন্ড। দেখো প্রথম সিন্ধু বিজয়ী মুসলিম সেনাপতি কোন দেশের ছিলেন? সঠিক উত্তর খ মরক্কার। কোন মুসলিম সেনাপতি স্পেন জয় করেন? কোন মুসলিম সেনাপতি স্পেন জয় করেন? ক মুসা বিন নুসাইর, খ খালিদ বিন ওয়ালিদ, গ মোহাম্মদ বিন কাসিম, ঘ তারিফ। কোন মুসলিম সেনাপতি স্পেন জয় করেন? ক মুসা বিন নুসাইর, খ খালিদ বিন ওয়ালিদ, গ মোহাম্মদ বিন কাসিম, নাকি তারিক? সময় 10 সেকেন্ড। দেখো কোন মুসলিম সেনাপতি স্পেন জয় করেন? সঠিক উত্তর হবে তারিক। রাষ্ট্রীয়ভাবে উপমহাদেশে ইসলামের সূত্রপাত হয় কখন? রাষ্ট্রীয়ভাবে উপমহাদেশে ইসলামের সূত্রপাত হয় কখন? ক 711 খ্রিস্টাব্দে, খ 712 খ্রিস্টাব্দে, গ 713 খ্রিস্টাব্দে, ঘ 714 খ্রিস্টাব্দে। সময় 10 সেকেন্ড। দেখো রাষ্ট্রীয়ভাবে উপমহাদেশের ইসলাম এর সূত্রপাত হয় কখন? উত্তর খ 712 খ্রিস্টাব্দে। দেখো 6 নম্বর। সুলতান মাহমুদের সভাকবি কে ছিলেন? সুলতান মাহমুদের সভাকবি কে ছিলেন? ক জামি, খ ফেরদৌসি, গ আল বিরুনি, ঘ আল্লামা ইকবাল। দেখো আমি আবার বলছি, সুলতান মাহমুদের সভাকবি কে ছিলেন? 10 সেকেন্ড। সুলতান মাহমুদের সভাকবি কে ছিলেন? সুলতান মাহমুদের সভাকবি কে ছিলেন? ছয়ের খ ফেরদৌসি। ফেরদৌসি কী নামে পরিচিতি? গ প্রাচ্যের হোমার, ঘ প্রাচ্যের ইলিয়ট, গ প্রাচ্যের ড্যান্ডি, ঘ প্রাচ্যের ফেরদৌসি। দেখো ফেরদৌসি কী নামে পরিচিতি? ক প্রাচ্যের হোমার, খ প্রাচ্যের ইলিয়ট, গ প্রাচ্যের ড্যান্ডি, ঘ প্রাচ্যের ফেরদৌসি। ফেরদৌসি কী নামে পরিচিতি? 10 সেকেন্ড। দেখো ফেরদৌসি কী নামে পরিচিতি ছিল? সঠিক উত্তর হবে প্রাচ্যের হোমার। দেখো সুলতান মাহমুদ কত বছর ভারতবর্ষ আক্রমণ করেন? দেখো কি বলছে, সুলতান মাহমুদ কতবার ভারতবর্ষ আক্রমণ করেন? সুলতান মাহমুদ কতবার ভারতবর্ষ আক্রমণ করেন? ক 15 বার, খ 17 বার, গ 18 বার, ঘ 20 বার। সুলতান মাহমুদ কতবার ভারতবর্ষ আক্রমণ করেন? সময় 10 সেকেন্ড। দেখো সুলতান মাহমুদ কতবার ভারতবর্ষ আক্রমণ করেন? সঠিক উত্তর 17 বার। দেখো ভারতবর্ষের সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন কে? ভারতবর্ষে সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন কে? ক মোহাম্মদ বিন কাসিম, খ সুলতান মাহমুদ, গ মোহাম্মদ ঘুরি, নাকি গিয়াসউদ্দিন আজম শাহ? সময় 10 সেকেন্ড। দেখো কি বলছে, ভারতবর্ষের সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন কে? ভারতবর্ষের সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন কে? গ মোহাম্মদ ঘুরি। মোহাম্মদ বিন কাসিম সর্বপ্রথম সিন্ধুর কোন শহরে উপস্থিত হন? মোহাম্মদ বিন কাসিম সর্বপ্রথম সিন্ধুর কোন শহরে উপস্থিত হন? ক মুলতান, খ রাওয়ার, গ দেবল, ঘ অমৃতসর। মোহাম্মদ বিন কাসিম সর্বপ্রথম সিন্ধুর কোন শহরে উপস্থিত হন? সময় 10 সেকেন্ড। দেখো মোহাম্মদ বিন কাসিম সর্বপ্রথম সিন্ধুর কোন শহরে উপস্থিত হন? সঠিক উত্তর দেবল। এবার দেখো আরবদের আক্রমণের সময় সিন্ধু দেশের রাজা কে ছিলেন? দেখো কি বলছে, আরবদের আক্রমণের সময় সিন্ধু দেশের রাজা কে ছিলেন? ক মানসিংহ, খ জয়পাল,
গ দাহির, ঘ দাউদ। এবার দেখো কি বলছে, আরবদের আক্রমণের সময় সিন্ধু দেশের রাজা কে ছিলেন? ক মানসিংহ, খ জয়পাল, গ দাহির, ঘ দাউদ। সময় 10 সেকেন্ড। দেখো আরবদের আক্রমণের সময় সিন্ধু দেশের রাজা কে ছিলেন? সঠিক উত্তর হবে দাহির। দেখো ভারতের মধ্যযুগের রাজনৈতিক ইতিহাস 1206 থেকে 1858 খ্রিস্টাব্দ। দেখো কি বলছে, ভারতের মধ্যযুগের রাজনৈতিক ইতিহাস 1206 থেকে 1858 খ্রিস্টাব্দ। দেখো দিল্লির সালতানাত হচ্ছে 1206 থেকে 1526 খ্রিস্টাব্দ। দেখো প্রথমে ছিল দাস বংশ 1206 থেকে 1290। এরপর দেখো কি ছিল খিলজি বংশ 1290 থেকে 1320। এবার দেখো তুগলক বংশ 1320 থেকে 1413। সৈয়দ বংশ 1414 থেকে 1451। লোধি বংশ 1451 থেকে 1526। দেখো আমি আবারও বলছি, দিল্লির সালতানাত 1206 থেকে 1526 সাল পর্যন্ত শাসন করেন। প্রথমে তারা কি ছিলেন? দাস বংশ 1206 থেকে 1290। এবার খিলজি বংশ 1290 থেকে 1320। তুগলক বংশ 1320 থেকে কি 1413। সৈয়দ বংশ 1414 থেকে 1451। লোধি বংশ 1451 থেকে 1526। দেখো মুঘল সাম্রাজ্যের প্রথম পর্ব হচ্ছে বাবর এবং কি মুঘল সাম্রাজ্যের প্রথম পর্ব এটা হচ্ছে বাবর, তারপরে কি ছিল? হুমায়ুন। দেখো মুঘল সাম্রাজ্যের পর্ব 1526 থেকে 1540। মুঘল সাম্রাজ্যের পর্ব হচ্ছে 1526 থেকে 1540 এবং এটা হচ্ছে প্রথম হচ্ছে বাবর শাসন করে 1526 থেকে 1530 এবং হুমায়ুন 1530 থেকে 1540 সাল পর্যন্ত কী করেন? শাসন করেন। এটা হচ্ছে মুঘল সাম্রাজ্যের প্রথম পর্ব। দেখো তারপর হুমায়ুন আহমেদের হাত থেকে কী হয়? সেটা ছুটে যায় কী হয়? সুরশাসন প্রতিষ্ঠিত হয়। দেখো সুরশাসন প্রতিষ্ঠিত হয় 1540 থেকে 1555 সাল পর্যন্ত। দেখো সুরশাসন এটা শুরু হয় 1540 থেকে 1555 পর্যন্ত। দেখো শেরশাহ 1532 থেকে 1545। শেরশাহ 1532 থেকে 1545। এবার দেখো ইসলাম শাহ 1545 থেকে 1554। ইসলাম শাহ 1545 থেকে 1554। দেখো ফিরোজ শাহ 1554 খ্রিস্টাব্দ। এটা হচ্ছে কি? এটা হচ্ছে ফিরোজ শাহ। দেখো এটা হচ্ছে ফিরোজ শাহ 1554 খ্রিস্টাব্দ। দেখো মোহাম্মদ শাহ 1554 থেকে 1555 খ্রিস্টাব্দ। 1554 থেকে 1555 খ্রিস্টাব্দ, এটা হচ্ছে মোহাম্মদ শাহ। দেখো ইব্রাহিম শাহ 1555 থেকে 1555 খ্রিস্টাব্দ। 1555 থেকে 1555 খ্রিস্টাব্দ। দেখো সিকান্দার শাহ 1515 থেকে 1556 খ্রিস্টাব্দ, এটা হচ্ছে সিকান্দার। আর আদিল শাহ 1555 থেকে 1556 খ্রিস্টাব্দ, এটিকে বলা হচ্ছে আদিল শাহ। আদিল শাহ হয় হচ্ছে 1555 থেকে 1526 খ্রিস্টাব্দ। দেখো মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় পর আবার হুমায়ুন কি পান? ফেরত পান। মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় হচ্ছে 1526 থেকে 1857 সাল পর্যন্ত। মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় পর্ব হচ্ছে আমি আবারও বলছি, মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় পর্ব হচ্ছে 1526 থেকে 1857। দেখো আকবর তার শাসনামল হচ্ছে 1556 থেকে 1605। জাহাঙ্গীরনগর 1605 থেকে 1627। শাহজাহান 1628 থেকে 1658। আওরঙ্গজেব 1858 থেকে 1707। আওরঙ্গজেব 1858 থেকে কি 1760। দেখো মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় 1556 থেকে 1857। প্রথম আছে শেষ আকবর 1556 থেকে 1605। জাহাঙ্গীরনগর 1605 থেকে 1627। শাহজাহান 1268 থেকে 1658। কি বলছে? শাহজাহান 1628 থেকে 1658। আওরঙ্গজেব 1658 থেকে 1707 পর্যন্ত। আওরঙ্গজেব 1658 থেকে 1707 পর্যন্ত। দেখো দিল্লির সালতানাত 1206 থেকে 1526 খ্রিস্টাব্দ।
এটাকে বলা হচ্ছে দিল্লির সালনাত। দিল্লির সালনাত 1206 থেকে 1526 খ্রিস্টাব্দ। দেখো 1206 থেকে 1526 খ্রিস্টাব্দে মধ্যবর্তী সময়ে ভারতে রাজত্বকারী একাধিক মুসলিম রাজ্য ও সাম্রাজ্যগুলো দিল্লি সালতানাতের নামে অভিহিত ছিল। দেখো কি বলছে, 1206 থেকে 1556 খ্রিস্টাব্দে মধ্যবর্তী সময়ে ভারতে রাজত্বকারী একাধিক মুসলিম রাজ্য ও সাম্রাজ্যগুলো দিল্লি সালতানাতের নামে অভিহিত ছিল। দিল্লি সালতানাতের মোট রাজবংশ ছিল 5টি। দিল্লি সালতানাতের মোট রাজবংশ ছিল 5টি। একটা হচ্ছে দাস বংশ, খিজলি বংশ, তুগলক বংশ, 4 সৈয়দ বংশ এবং 5 হচ্ছে কি লোধি বংশ। দেখো আমরা দাস বংশ নিয়ে একটু আলোচনা করি। দাস বংশ এটি 1206 থেকে 1290 খ্রিস্টাব্দ। দেখো দাস বংশ এটা হচ্ছে 1206 থেকে 1290 খ্রিস্টাব্দ। সেফ ক্লিন। দেখো কুতুবউদ্দিন আইবেক মোহাম্মদ ঘুরি অনুমতিক্রমে দিল্লিতে স্থায়ীভাবে মুসলিম সাম্রাজ্যের কী করেন, প্রতিষ্ঠা করেন। তো কী বলছে, 1206 থেকে 1526 খ্রিস্টাব্দে মধ্যবর্তী সময়ে মোট ভারতে রাজত্বকারী একাধিক মুসলিম রাজ্য ও সাম্রাজ্যগুলো দিল্লি সালতানাতের নামে অভিহিত ছিল। দিল্লি সালতানাতের মোট রাজবংশ ছিল যথা 1 দাস বংশ, 2 খিলজি বংশ, 3 লুঘক বংশ, তুগলক বংশ, 4 সৈয়দ বংশ, 5 লোধি বংশ। দেখো বিশেষ তথ্য, কুতুবউদ্দিন আইবেক। পরিচয়, আইবেক শব্দের অর্থ হচ্ছে কৃতদাস। তিনি ছিলেন ভারতের দাস বংশের প্রতিষ্ঠাতা। যদি প্রশ্ন আসে কে ভারতের দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন, তাহলে ডাইরেক্ট বলে দেওয়া কুতুবউদ্দিন আইবেক। তিনি ছিলেন ভারতের দাস বংশের প্রতিষ্ঠাতা। উপাধি, দানশীলতার জন্য তাকে উপাধি ছিল লাখ বাক্স বা কি লাখ দাতা। দানশীলতার জন্য তার উপাধি ছিল লাখ বাক্স বা লক্ষ দানদাতা। মৃত্যু, 1210 সালে পোলো খেলার সময় ঘোড়ার পিঠ থেকে পড়ে তিনি মৃত্যুবরণ করেন। দেখো কি বলছে, মৃত্যু 1210 সালে পোলো খেলার সময় ঘোড়ার পিঠ থেকে পড়ে তিনি মৃত্যুবরণ করেন। তার সমাধি রয়েছে পাকিস্তানের লাহোরে। দেখো আমি একবার রিভিশন করছি। সুলতান কুতুবউদ্দিন আইবেক 1206 থেকে 1210 খ্রিস্টাব্দে তিনি কী করেন, তার শাসনামল কায়েম করেন। দেখো কী বলছে, পরিচয়, আইবেক শব্দের অর্থ হচ্ছে কৃতদাস। তিনি ছিলেন ভারতের প্রথম দাসবংশের দাসবংশের প্রতিষ্ঠাতা। দানশীলতার জন্য তার উপাধি ছিল লাখ বক্স বা লাখ দক্ষ। দানশীলতার জন্য তার উপাধি ছিল লাখ বক্স বা লাখ দত্ত। মৃত্যু, 2010 সালে পেলো খেলার সময় ঘোড়ার পিঠ থেকে পড়ে তিনি মৃত্যুবরণ করেন। দেখো কী বলছে, মৃত্যু 1210 সালে পেলো খেলার সময় ঘোড়ার পিঠ থেকে পড়ে তিনি মৃত্যুবরণ করেন। সমাধি, তার সমাধি রয়েছে পাকিস্তানের লাহোরে। তার সমাধি কোথায় রয়েছে, তার সমাধি রয়েছে পাকিস্তানের লাহোরে। তার সমাধি রয়েছে কি পাকিস্তানের লাহোরে। দেখো শামসুদ্দিন ইলতুৎমিশ, তিনি ছিলেন ইলতুৎমিশের কন্যা। দেখো কি বলছে, তিনি ছিলেন ইলতুৎমিশের কন্যা। বিশেষায়িত, তিনি ভারতের প্রথম মহিলা শাসক। তাই ভারতের প্রথম মহিলা শাসক হলেন কে, নাহিদ। দেখো কি বলছে, তিনি ভারতের প্রথম মহিলা শাসক। মুদ্রার ব্যবহার, তিনি তার মুদ্রায় সুলতান শব্দটি ব্যবহার করতেন। দেখো কী বলছে, যে পরিচয়, তিনি ছিলেন ইলতুৎমিশের কন্যা। তার আমলে শাসকদের মধ্যে প্রথম ধাতব মুদ্রার প্রচলন কে কী করেন, অবদান। তার আমলে রূপার মুদ্রাকে বলা হতো টঙ্কা এবং তামার মুদ্রাকে বলা হতো শীতল। দেখো আমি আবারও বলছি, তিনি ছিলেন কুতুবউদ্দিন আইবেকের জামাতা। তিনি ছিলেন দিল্লি সালতানের প্রকৃত প্রতিষ্ঠাতা ও দাসবংশের শ্রেষ্ঠ সুলতান। উপাধি, তিনি বাগদাদাদের আল মুস্তানির কর্তৃক সুলতান সমাধি লাভ করেন। অবদান, তিনি ভারতের মুসলিম শাসকদের প্রতি প্রথম মুদ্রার প্রচলন। তিনি ভারতীয় মুসলিম শাসনের সাথে প্রথম পর্যায়ে মুদ্রার প্রচলন করেন। তার আমলে রূপার মুদ্রাকে বলা হতো টঙ্কা এবং মেয়েদের মুদ্রাকে বলা হতো জিটেল। তার আমলে দেখো কি বলছে, তার আমলে রূপার মুদ্রাকে বলা হতো টঙ্কা এবং তামার মুদ্রাকে বলা হতো কি ডিটল। দেখো শামসুদ্দিন ইলতুৎমিশ, তিনি ছিলেন কুতুবউদ্দিন আইবেকের জামাতা। বিশেষায়িতা, তিনি ছিলেন দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা ও দাসবংশের শ্রেষ্ঠ সুলতান।
উপাধি, তিনি বাগদাদের খলিফা আল মুনতাসির কর্তৃক সুলতান ই আজম উপাধি লাভ করেন। তিনি ভারতীয় মুসলিম শাসকদের মধ্যে প্রথম ধাতব মুদ্রা প্রচলন করেন। তার আমলে তামার মুদ্রাকে বলা হতো টঙ্কা এবং তামার মুদ্রাকে বলা হতো টঙ্কা এবং তামার মুদ্রাকে বলা হতো জিতল। দেখো পরিচয়, আইবেক শব্দের অর্থ কৃতদাস। তিনি ছিলেন ভারতের দাসবংশের প্রতিষ্ঠাতা। দানশীলতার জন্য তার উপাধি ছিল লাখ বাক্স বা লক্ষ্যদাতা। মৃত্যু 1210 সালে পেলো খেলার সময় ঘোড়ার পিঠ থেকে পড়ে তিনি মৃত্যুবরণ করেন। তার সমাধি রয়েছে পাকিস্তানের লাহোরে। দেখো সুলতান রাজিয়া। সুলতান রাজিয়া তার শাসন আমল ছিল 1236 থেকে 1240 খ্রিস্টাব্দ। সুলতান রাজিয়া তার শাসন আমল ছিল 1236 থেকে 1240 খ্রিস্টাব্দ। তিনি ছিলেন সুলতান রাজিয়া। পরিচয়, তিনি ছিলেন ইলতুৎমিশের কন্যা। বিশেষত্ব, তিনি ভারতবর্ষের প্রথম মহিলা শাসক। যদি প্রশ্ন আসে কে ভারতবর্ষের প্রথম মহিলা শাসক ছিলেন, তা আমরা বলবো সুলতান রাজিয়া। মুদ্রা ব্যবহার করতেন, তিনি তার নিজ মুদ্রায় সুলতান শব্দটা ব্যবহার করতেন। তাহলে নিজ মুদ্রায় সুলতান শব্দটি কে ব্যবহার করতেন? উত্তর, রাজিয়া। সুলতান শব্দটি মুদ্রায় কে ব্যবহার করতেন? সুলতান রাজিয়া। সমাধি, তুর্কামান গেট, বুলবুল খান, দিল্লিতে তার সমাধি স্থান রয়েছে। সমাধি, তুর্কামান গেট, বুলবুলি খানা, দিল্লি। দেখো কি বলছে, সুলতান রাজিয়া সম্পর্কে আমরা আরেকটু রিভিউ দিই। যে পরিচয়, তিনি ছিলেন ইলতুৎমিশের কন্যা। বিশেষত্ব, তিনি ভারতবর্ষের প্রথম মহিলা শাসক। মুদ্রা ব্যবহার করতেন, তিনি তার নিজ মুদ্রায় সুলতান শব্দ ব্যবহার করতেন। মৃত্যু 15 অক্টোবর 1240 খ্রিস্টাব্দ। দেখো কী বলছে, মৃত্যু 15 অক্টোবর 1240 খ্রিস্টাব্দ। সমাধি, তুর্কামান গেট, বুলবুল খান, দিল্লি। সমাধি, তুর্কামান গেট, বুলবুল খান, দিল্লি। এবার দেখো নাসির উদ্দিন মাহমুদ। তার শাসন আমল ছিল 1246 থেকে 1263 খ্রিস্টাব্দ। নাসির উদ্দিন মোহাম্মদ, তার শাসন আমল ছিল 1246 থেকে 1263 খ্রিস্টাব্দ। দেখো পরিচয়, তিনি ছিলেন সুলতান ইলতুৎমিশের পুত্র ও সুলতান রাজিয়ার কনিষ্ঠ ভ্রাতা। তিনি ছিলেন সুলতান ইলতুৎমিশের পুত্র ও সুলতান রাজিয়ার কনিষ্ঠ ভ্রাতা। উপাধি, ফকিরের বাদশাহ। তিনি সরল ও অড়ম্বর জীবনযাপন করতেন বলে এজন্য তার উপাধি কী ছিল? ফকির বাদশাহ। দেখো বিশেষত্ব, তিনি কুরআন নকল ও টুপি সেলাই করে জীবিকা নির্বাহ করতেন। প্রশ্নে আসে কোন শাসক কুরআন নকল ও টুপি সেলাই করে জীবিকা নির্বাহ করতেন? তাহলে আমরা বলবো নাসির উদ্দিন মাহমুদ। তিনি কি করতেন? তিনি কুরআন নকল ও টুপি সেলাই করে জীবিকা নির্বাহ করতেন। মৃত্যু 1266 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। দেখো কী বলছে, মৃত্যু 1266 খ্রিস্টাব্দে তিনি কি করেন? মারা যান। দেখো নাসিরউদ্দিন মাহমুদ সম্পর্কে আমরা আরেকটু রিভিউ দিই। নাসিরউদ্দিন মাহমুদ 1246 থেকে 1266 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন আমল করেন। পরিচয়, তিনি ছিলেন সুলতান ইলতুৎমিশের পুত্র ও সুলতান রাজিয়ার কনিষ্ঠ ভ্রাতা। উপাধি, ফকির বাদশাহ। তিনি সরল ও অড়ম্বর জীবনযাপন করতেন। দেখো কী বলছে, ফকির বাদশাহ তিনি সরল ও অনাড়ম্বর জীবনযাপন করতেন। বিশেষত্ব, তিনি কুরআন নকল ও টুপি সেলাই করে জীবিকা নির্বাহ করতেন। দেখো কী বলছে, বিশেষত্ব তিনি কুরআন নকল ও টুপি সেলাই করে জীবিকা নির্বাহ করতেন। দেখো মৃত্যু 1266 খ্রিস্টাব্দে তিনি মারা যান। দেখো কী বলছে, এই যে নাসিরউদ্দিন মাহমুদ তিনি কি করেন? 1266 খ্রিস্টাব্দে মারা যান। দেখো গিয়াসউদ্দিন বলবান এর শাসন আমল ছিল 1266 থেকে 1287 খ্রিস্টাব্দ। দেখো কী বলছে, গিয়াসউদ্দিন বলবন এটা কি আমল ছিল 1266 থেকে 1287 খ্রিস্টাব্দ। দেখো কী বলছে, গিয়াসউদ্দিন বলবন তার আমল ছিল 1266 থেকে 1287 খ্রিস্টাব্দ। পরিচয়, তিনি ছিলেন সুলতান নাসিরউদ্দিন মাহমুদের শ্বশুর। প্রকৃত নাম কি? উলুগ খাঁ। তিনি ছিলেন সুলতান নাসিরউদ্দিন মাহমুদের শ্বশুর। প্রকৃত নাম উলুগ খাঁ। তার সভাকবি ছিলেন আমির খসরুকে ভারতের তোতাপাখি ও কাওলাজের জনক বলা হয়। দেখো কী বলছে, তার সভাকবি কে ছিলেন? তার সভাকবি ছিলেন অমির খসরু। দেখো আমি আবারও বলছি, তার সভাকবি ছিলেন অমির খসরুকে ভারতের
তোতা পাখি এবং কাউলিসের জনক বলা হয়। দেখো গিয়াসউদ্দিন কি বলবান, তিনি ছিলেন প্রবক্তা। তিনি কি বলেছিলেন? তিনি ছিলেন ভারতবর্ষের রক্তপাত ও কঠোরতার নীতির প্রবক্তা। তিনি ছিলেন ভারতের রক্তপাত, আমি আবার বলছি, তিনি ছিলেন ভারতের রক্তপাত ও কঠোরভাবে নীতির কি প্রবক্তা। দেখো কি বলছে? প্রবক্তা। দেখো আমি একটা রিভিশন দিই যে পরিচয়, তিনি ছিলেন সুলতান নাসিরউদ্দিন মাহমুদের শ্বশুর, প্রকৃত নাম উলুগ খাঁ। তার সভাকবি ছিলেন আমির খসরু। আমির খসরুকে ভারতের তোতা পাখি ও কাউলেসের জনক বলা হয়। দেখো প্রবক্তা, তিনি ছিলেন ভারতের রক্তপাত ও কঠোরতার নীতির প্রবর্তক। যদি প্রশ্ন আসে কে ভারতের রক্তপাত ও কঠোরতার নীতির প্রবর্তক, সেটা হচ্ছে গিয়াসউদ্দিন আজম শাহ। তিনি 1266 থেকে 1287 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেন। দেখো বিশেষ নোট, দিল্লি সালতানাতের দাস বংশের সর্বশেষ সুলতান ছিলেন মুইজউদ্দিন কায়কোবাদ। 1287 থেকে 1290 খ্রিস্টাব্দ। তিনি কি ইন্দ্রিয় পরায়ণ ছিলেন। ইন্দ্রিয় পরায়ণ ছিলেন। দেখো বিশেষ নোট, দিল্লি সুলতানের দাস বংশের সর্বশেষ সুলতান ছিলেন মুইজউদ্দিন কায়কোবাদ, 1287 থেকে 1290 খ্রিস্টাব্দ। তিনি ইন্দ্রিয় পরায়ণ রাজা ছিলেন। দেখো কুতুব মিনার নামকরণ। বাগদাদের বিখ্যাত সুফি সাধক, আমি আবারও বলছি, বাগদাদের প্রখ্যাত সুফি সাধক কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নাম অনুসারে কুতুব মিনার নামকরণ করা হয়। দেখো কি বলছে যে বাগদাদের প্রখ্যাত ব্যক্তি সাধক কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নাম অনুসরণ করে কুতুব মিনার নির্মাণ করেন। দেখো বিশেষত কুতুব মিনার হচ্ছে বিশ্বে নির্মিত সর্বোচ্চ স্থাপনা। দেখো কি বলছে? কুতুব মিনার হচ্ছে বিশ্বে নির্মিত সর্বোচ্চ স্থাপনা। দেখো অবস্থান, এটা বর্তমানে কোথায় অবস্থিত? দিল্লি, ভারতে। নির্মাণ শুরু হয় কুতুবউদ্দিন আইবেক 1193 সালে। দেখো নির্মাণ কাজ শুরু করেন কে? কুতুবউদ্দিন আইবেক 1193 সালে। দেখো উচ্চতা 238 ফুট। দেখো কি বলছে? উচ্চতা 238 ফুট। নির্মাণ সমাপ্ত করেন শামসুদ্দিন ইলতুৎমিশ। দেখো কি বলেন? এই যে কুতুব মিনার কে নির্মাণ কাজকে সমাপ্ত করেন, সেটা হচ্ছে শামসুদ্দিন ইলতুৎমিশ। তবে আমি আবার বলছি, নির্মাণ কাজ সমাপ্ত করেন শামসুদ্দিন ইলতুৎমিশ। দেখো ইউনেস্কোর অন্তর্ভুক্ত। দেখো ইউনেস্কোর অন্তর্ভুক্ত, সেটা হচ্ছে 1193 সালে কুতুব মিনার ইউনেস্কোর অন্তর্ভুক্ত হয়। ইউনেস্কোর অন্তর্ভুক্ত 1193 সালে। ইউনেস্কোর অন্তর্ভুক্ত 1193 সালে কুতুব মিনার ঐতিহাসিক কি গুরুত্ব ফেল। দেখো আমি আবারও বলছি যে না, কুতুব মিনার বাগদাদের প্রখ্যাত সুফি সাধক কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নাম অনুসারে কুতুব মিনার নামকরণ করা হয়। বিশেষত কুতুব মিনার হচ্ছে বিশ্বে নির্মিত সর্বোচ্চ স্থাপনা। দেখো এটার অবস্থান হচ্ছে বর্তমান দিল্লি, ভারতে। নির্মাণ শুরু করেন কুতুব মিনার আইবেক 1193 সালে। উচ্চতা 238 ফুট। নির্মাণ সমাপ্ত করেন শামসুদ্দিন ইলতুৎমিশ। ইউনেস্কোর অন্তর্ভুক্ত, যে 1993 সালে যে মিনার ইউনেস্কোর ঐতিহ্য অন্তর্ভুক্ত হবে। দেখো বন্দে অথবা চেহেল গান, এই জিনিসগুলো কি? বন্দে গান ও চেহেল গান। দেখো বন্দে গান বা চেহেল গান কথাটি অর্থ হলো 40 জন বান্দা বা সেবক। দেখো আমি আবার বলছি, বন্দে গান অথবা চেহেল গান কথাটি অর্থ কি? দুশ্চিন্তা বা লেখক, অর্থাৎ 40 জন পাঁচ দাস নেতা নিয়ে ক্যাম্পাসে চেহেল গান গঠিত হয়। শামসুদ্দিন ইলতুৎমিশ বাগদাদাতে কি যে বন্দে চেহেল গান কথাটি অর্থ হলো 40 জন বান্দা বা সেবক, অর্থাৎ 40 জন সদস্য নেতা নিয়ে বন্দক চেহেল গান গঠিত হয়। শামসুদ্দিন ইলতুৎমিশ বাগদানে চেহেল গান প্রতিষ্ঠা করেন। শামসুদ্দিন ইলতুৎমিশ বন্দা গানে
বন্দ গানে কী করেন? ই চেহিল প্রতিষ্ঠা করেন। গিয়াসউদ্দিন বলবান বন্দে গানে চেল গান থেকে সুলতান হন। দেখো কী বলছে? গিয়াসউদ্দিন বলবান, আমি আবারও বলছি, গিয়াসউদ্দিন বলবাল বন্দে গানে চেহেল গান থেকে কী হন? চেহেল গান থেকে সুলতান হন। পরবর্তীতে তিনি বন্দে গান ই চেহেল গান উচ্ছেদ করেন। পরবর্তীতে তিনি কী করেন? পরবর্তীতে তিনি বন্দে গান ও ই চেহেল গান উচ্ছেদ করেন। দেখো ভারতে প্রথম মুদ্রা প্রবর্তন করেন কে? ভারতে প্রথম মুদ্রা প্রবর্তন করেন কে? ক লর্ড কর্নওয়ালিস, খ শেরশাহ, গ মোহাম্মদ বিন তুগলক, ঘ ইলতুৎমিশ। ভারতে প্রথম মুদ্রা প্রবর্তন করেন কে? লর্ড কর্নওয়ালিস, শেরশাহ, মোহাম্মদ বিন তুগলক, ইলতুৎমিশ। সময় 10 সেকেন্ড। দেখো ভারতে প্রথম মুদ্রা প্রবর্তন করেন ইলতুৎমিশ। দেখো কী বলছে? ভারতে প্রথম মুদ্রা প্রবর্তন করেন কে? ইলতুৎমিশ। দিল্লি সিংহাসনে আরোহণকারী প্রথম মুসলমান নারী সুলতান রাজিয়া কার কন্যা ছিলেন? দিল্লি সিংহাসনে আরোহণকারী প্রথম মুসলিম নারী সুলতান রাজা কে ছিলেন? ক কুতুবউদ্দিন আইবেক, ক শামসুদ্দিন ইলতুৎমিশ, গ গিয়াসউদ্দিন বলবান, গ মোহাম্মদ বিন তুগলক। দেখো কী বলছে? দিল্লির সিংহাসনে আরোহণকারী প্রথম মুসলমান নারী সুলতান রাজিয়া কার কন্যা ছিলেন? বাংলাদেশের পল্লী বোর্ডের সহকারী পরিচালক কে? সময় 10 সেকেন্ড। দেখো দিল্লির সিংহাসনে আরোহণকারী থেকে মুসলমান নারী সুলতানা রিজি কার কন্যা ছিলেন? বাংলাদেশের পল্লী বিদ্যুৎ উন্নয়নে বোর্ডের সহকারী পরিচালক সে হচ্ছে শামসুদ্দিন ইলতুৎমিশ। দিল্লির সিংহাসনে আরোহণ করে প্রথম মুসলমান নারী সুলতান রাজিয়ার কন্যা এসেছিলেন। দেখো কী বলছে? যে দিল্লির সিংহাসনে আরোহণকারী নারী সুলতানা রাজিয়া কার কন্যা ছিলেন? ক শামসুদ্দিন ইলতুৎমিশ। দেখো সুউচ্চ কুতুব মিনারটি নির্মাণ কাজ কার শাসন আমলে শেষ হয়? সুউচ্চ কুতুব মিনারটি নির্মাণ কাজ কার শাসন আমলে শেষ হয়? মাধ্যমিক বাংলা সহকারী শিক্ষক নিবন্ধন পরীক্ষা এসেছিল। ক মোহাম্মদ ঘুরি, খ শামসুদ্দিন ইলতুৎমিশ, গ বলবান, ঘ কুতুবউদ্দিন আইবেক। সময় 10 সেকেন্ড। দেখো কুতুবউদ্দিন মিনারটির নির্মাণ কাজ কার শাসন আমলে শুরু হয়েছে? ক সেটা হচ্ছে কি? শামসুদ্দিন ইলতুৎমিশ। দেখো দিল্লির সিংহাসনে প্রথম অধিষ্ঠিত মহিলা নারীকে? দিল্লির সিংহাসন অধিষ্ঠিত প্রথম মুসলিম নারীকে? ক সম্রাট নূরজাহান, খ সুলতান রাজিয়া, ঘ মমতাজ, খ সেবাবাই। দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত প্রথম মুসলিম নারী কে ছিলেন? ক সুলতান রাজিয়া। দেখো বন্দে গান চেহেল গানকে আবিষ্কার করেন ইলতুৎমিশ, কুতুবউদ্দিন আইবেক, সুলতান মাহমুদ নাকি কি আরাম শাহ? বন্দে গান ইমেল গানকে প্রতিষ্ঠা করেন? বন্দে গান চেহেল গানকে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হবে ইলতুৎমিশ। সুলতান ই আজম উপাধি কে লাভ করেছিলেন? ক কুতুবউদ্দিন আইবেক, খ শামসুদ্দিন ইলতুৎমিশ, গ ফিরোজ শাহ তুগলক, ঘ আলাউদ্দিন খলজি। সুলতান ই আজম উপাধি কে লাভ করেছিলেন? সময় 10 সেকেন্ড। দেখো সুলতান ই আজম উপাধি কে লাভ করেছিলেন? সঠিক উত্তর শামসুদ্দিন ইলতুৎমিশ। দেখো সুলতান ই আজম, আমি আবারও বলছি, সুলতান ই আজম কে লাভ করেছিলেন? সুলতান আজম কে হয়েছিলেন? শামসুদ্দিন ইলতুৎমিশ। দেখো ভারতীয় উপমহাদেশে স্থায়ী মুসলিম শাসনের সূত্রপাত ঘটে কখন? ভারতীয় উপমহাদেশের স্থায়ী ইসলাম শাসনের নমুনায় কোনটি ঘটে? ক 11 শতকে, খ 9 শতক, গ 11 শতক, নাকি ঘ 16 শতক। তাহলে আমরা কি জানলাম?
যে ভারতীয় উপমহাদেশে স্থায়ী মুসলিম শাসনের সূত্রপাত ঘটে ত্রয়োদশ শতকে। দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? দেখো কি বলছে যে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? ক কুতুবউদ্দিন আইবেক, খ শামসুদ্দিন ইলতুৎমিশ, গ গিয়াসউদ্দিন গলবেন, ঘ আলাউদ্দিন খলজি। দেখো কি বলছে যে দিল্লি সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? সময় 10 সেকেন্ড। এবার দেখেন যে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর খ শামসুদ্দিন ইলতুৎমিশ। দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? শামসুদ্দিন ইলতুৎমিশ। দেখা হবে আগামী ক্লাসে খলজি বংশ নিয়ে। সবাইকে ধন্যবাদ।